সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা আলোচনা করব পত্র সম্পর্কে। পত্র কোন পৃষ্ঠা থেকে লিখতে হয় আর কিভাবে করে লিখতে হবে এই বিষয়ে একটু প্রাথমিক আলোচনা করব। কারণ পত্র অনেকগুলো ভাগ আছে, আমরা জানি। চিঠি, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, আবেদনপত্রের ক্ষেত্রে অনেকগুলো ভাগ আছে। এরকম ধারাবাহিকভাবে একে একে আসবে। আজ আমরা চিঠি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ব্যক্তিগত পত্র নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে খাতায় মার্জিন করতে হবে, আর পত্র কোন পৃষ্ঠা লিখবেন এটা ভিডিওর শেষের দিকে থাকবে। খাতা মার্জিন করার পরে আমাদের ব্যক্তিগত যে পত্রগুলো আছে, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব ব্যক্তিগত পত্র, যেটাকে সাধারণভাবে আমরা চিঠি হিসেবে চিনি। সেই চিঠির ক্ষেত্রে কি করব? প্রথমে আমাদের লাগবে তারিখ এবং ঠিকানা, অর্থাৎ যেখান থেকে আমি যত তারিখে লিখছি আর যেখান থেকে লিখছি। আজ হচ্ছে যে কোনো একটা তারিখ দিয়ে আপনি শুরু করতে পারেন। ধরেন 8ই সেপ্টেম্বর 2025। আপনি কোথা থেকে পত্র লিখছেন? আপনার অবস্থানটা মনে করেন রামপুরা, ঢাকা। এখন যদি এটা শহর কেন্দ্রিক দেখে আমি রামপুরা, ঢাকা লিখলাম। যদি আপনি জেলা বা গ্রাম থেকে লেখেন তাহলে আপনার থানার নাম এবং জেলার নাম, গ্রামের নাম না, থানার নাম এবং জেলার নাম। এখন খেয়াল রাখবেন, এইখানে আমার যেটুকু সময় জায়গা গিয়েছে, এইটুকু জায়গা চোখের আন্দাজে আর কি, এইটুকু জায়গা গ্যাপ রেখে তারপরে আমাকে সম্বোধন করে সম্ভাষণ করে আমাকে পত্র শুরু করতে হবে। সেক্ষেত্রে যে এইটুকু জায়গা আমি চোখের দেখায় দেখলাম, এইটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। এরপর হচ্ছে যদি সম্বোধনটা নির্ভর করে হচ্ছে আপনার যার কাছে চিঠি পাঠাচ্ছেন তার সাথে আপনার সম্পর্কটা কেমন। যদি বড় হয়, বাবা মা হলে শ্রদ্ধেয়, সম্মানীয়। যদি সমবয়সী হয় তাহলে প্রিয়, যদি ছোট হয় তাহলে স্নেহের। এরকম বিভিন্ন অবস্থান বুঝে। আবার ধর্মভিত্তিক অনেক সম্ভাষণের ভেরিয়েশন আছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য একরকম, বা অন্যান্য ধর্মাবলম্বীদের একরকম, আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একরকম। এরকম নানাবিধ সম্বোধনের ভেরিয়েশন, পার্থক্য আছে। তো আমি সাধারণভাবে আমাদের যেটা হয় সেটা নিয়ে লিখছি। মনে করি যে আমাদের কোনো বন্ধুর কাছে পাঠাচ্ছি, যে কোনো একটা বিষয় আমাকে বন্ধুর কাছে পাঠাতে বলছে, তো সেক্ষেত্রে প্রিয়, আমরা ক খ দেই, এগুলো দেওয়া হচ্ছে কোনো একটা নাম মেনশন করে ভালো। মনে করেন প্রিয় সাদ্দাম, প্রিয় সাদ্দাম। এখন স্যার এরপরে কি কমা দেবো নাকি দেবো না? এটা এখন কমা দেওয়া লাগে না, আধুনিক নিয়মের আগে না, পূর্বে দেওয়া হোক। এরপরের অংশটুকু হচ্ছে 2-3 লাইনে হচ্ছে আপনার কুশল বিনিময়। এই অংশটার নাম হচ্ছে কুশল বিনিময়। কুশল বিনিময় কি? কুশল বিনিময় তো বুঝতে পারছেন। পত্রে প্রথমে আমার ভালোবাসা নিয়েও, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। আবার যদি এরকম, এখন ভালো খারাপ আছে কি এটা তো ডিপেন্ড করে হচ্ছে চিঠি কোন বিষয়ে লিখতে হচ্ছে। যেমন বন্ধুর মা মারা গেছে, তো এখানে কি ভালো থাকা বলা মানাবে? আবার যদি এরকম আসে যে শিক্ষা সফরে ঘুরতে গেছো, তাহলে তো অবশ্যই ভালো লাগার জায়গা। আবার কোনো একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে, আনন্দের ঘটনা ঘটেছে, এরকম কোন বিষয় নিয়ে লিখতে বলছে সেটাও একটু ডিপেন্ড করবে আপনি কি বলবেন যে ভালো আছি কি নাই। গতকাল বা 2-1 দিন আগে তোমার চিঠি পেয়েছি, চিঠি তুমি আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছো, তো তুমি বরাবরই। এরপর হচ্ছে যে আমি সেই সম্পর্কে তোমাকে বর্ণনা করছি বা লিখছি। এটা হচ্ছে প্রাথমিক পর্ব। এই পর্যন্ত আপনি শেষ করলেন। এরপরের পর্ব, উপরের পর্ব থেকে মিনিমাম 1 লাইন গ্যাপ রাখবেন। মানে আপনার নর্মাল যে লেখা, আপনার একটা ফ্রন্টের একটা ব্যাপার আছে। কারো ফ্রন্ট 12, কারো 14, কারো 15, এরকম একজন এক রকম লেখার সাইজ আছে। তো আপনি এখানে যে পরিমাণ লাইন ফিল থাকবেন ওই পরিমাণ লাইন, একটা লাইন ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে তারপরে দ্বিতীয় প্যারা শুরু করবেন।
কি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হলে একরকম লেখা, মা মারা গেছে সেটা নিয়ে একরকম লেখা, শিক্ষা একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ করে আসছেন সেটা একটা লেখা। এরকম আপনি যে বিষয় নিয়েছেন সেই বিষয়ে ডিটেলস, এটাকে বলা হয় মূল অংশ চিঠির, পত্রের গর্ভাংশ বলে সাহিত্যের ভাষা বা বইয়ের ভাষা গর্ভাংশ। এইখানে আপনার ডিটেলস আলোচনা, মানে আপনি ওই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলা, মানে আপনার যাতে কোনো কিছু অস্পষ্ট না থাকে, এটা জরুরি। কারণ আপনার চিঠির নাম্বারটা কিন্তু ভাগ ভাগ, পত্রের নাম্বার 5-এও হয় 10-এও হয়, শ্রেণী বেদে 5 মার্কের হয় 10 মার্কের হয়। সেক্ষেত্রে ভাগ আছে, চিঠি 6টা ভাগ, ভাগগুলো বুঝতে হবে, মানে যদি যিনি পরীক্ষাটা নিরীক্ষণ করবেন পরীক্ষা করবেন দেখতে পাবেন, যাতে বুঝতে পারেন। এরপরে মূল অংশ এটা, এরপর আসবে হচ্ছে আমার বিদায় গ্রহণ, এরকম একটা গ্যাপ রেখে বিদায় গ্রহণের পর্ব। বিদায় গ্রহণ কোনটা? আজ আর নয়, তোমার বাবা মাকে আমার সালাম দিও, যদি বন্ধু হয়, যদি বাবা মানে মায়ের কাছে পাঠান তাহলে বাবাকে আমার সালাম দিও, যদি ছোট ভাইয়ের কাছে তোর বাবা মাকে সালাম দিও, এরকম তোমার বাবা মাকে আমার সালাম দিও, আমি নিজের হয়তো নিজের বাবা মাই। তারপরে যে আজ আর নয়, তোমার বাবা মাকে আমার সালাম দিও, ছোটদের প্রতি আমার স্নেহ ভালোবাসা রইল, তুমি সুস্থ থেকো, এ পর্যন্ত। এরপরে ইতি, ইতিটা আমরা অনেকে এই ছেড়ে দেয়, অনেকে এই ছেড়ে দেয়, এর কথা আছে, আমি এটা নিয়ে একটু পরে বলবো। তো এটা হচ্ছে আমাদের প্রথাগত। ইতির পরে স্টাম্প আঁকতে হয়, ইটস এ ভাইটাল পার্ট। এইটা আমরা ম্যাক্সিমাম হচ্ছে, মানে হয় কি, চিঠি লিখছিস নিচের দিকে একটু জায়গা আছে, এখানে চেপা দিয়ে একটা দাগ দুগ দিয়া ডাক্তার দিয়ে একটা মানে দিয়ে দিলাম, মানে দায় ছাড়ার মতো, নট ফেয়ার, এটা ঠিক না। এই স্টাম্পটা চিঠির একটা অংশ। বাস্তবিকভাবে চিন্তা করেন, একটা খামের ভিতরে আপনার চিঠি পাঠিয়ে দিবেন, একটা খামের ভেতরে, তো সেই খামটার কোনো মাপ নেই, আপনি কোনো রকম একটা জোড়াতালি দিয়ে দিলে হবে? সো এই ব্যাপারে একটু সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এটা আঁকার পরে আমি কোন সাইডে লিখবো সেটা বলতেছি। দেখেন, আমরা এইটা আধুনিক আমাদের গতানুগতিক নিয়মে আমরা এই তারিখ এবং তারিখটা এভাবেই লিখবেন, মানে একদম মাসের নাম মেনশন করে এভাবে করে লিখবেন। ওই যে আমরা যেটা সংক্ষেপে যেটা লিখি, যে ধরুন মনে করে যে 8, 11, 25, এটা লিখবেন না, চিঠি ক্ষেত্রে এটা লিখবেন, কেমন? তো এখন স্যার এটা কি ডান, আপনি তো ডান সাইডে লিখলেন, এটা বাম সাইডে লিখলে হবে? আধুনিক নিয়মে হবে। আধুনিক নিয়মে এটা বাম সাইডে লিখলেও কাটা দেওয়ার কাটা যাবে না, ভয়ের কিছু নাই। বাট প্রবলেমটা হচ্ছে আমাদের প্রচলিত নিয়ম এরকম, এবং এখন পর্যন্ত এনসিটিভি থেকে যে বইগুলো করেছে সেই বইগুলোতে এই নিয়মটা দেওয়া আছে। ইতির ক্ষেত্রেও সেম, ইতি এই সাইডেও দেওয়া যায়, এই সাইডেও দেওয়া যায়। এখন স্যার এই সাইডে দিলে কাইটে দিবে, অনেকের থিওরি আছে যে হাতের ডান দিকে যদি চিঠির তারিখ এবং অবস্থান লিখি তাহলে ইতিও ডান দিকে দিতে হবে, আবার বাম দিকে গেলে বাম দিকে দিতে হবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি ডান সাইডে দিলে যেটা ডান সাইডে দিতে হবে ইতি, এরকম না, আপনি বাম সাইডে দিতে পারবেন। তবে এইটা হচ্ছে আমাদের এখনো পর্যন্ত আমাদের দেশে প্রচলিত চিঠির নিয়ম। এখন স্যার তাহলে নতুন যেটা আসছে সেটা, হ্যাঁ এইটা এখনো পর্যন্ত আমরা অভ্যস্ত হইনি, সেক্ষেত্রে আপনি এইটা চাইলে এখানেও দিতে পারবেন, এখানে দিলেও এটা ভুল হবে না। এবার আসি ইতি, ইতির পরে, ইতির এখন বোধহয় ক্লিয়ার। স্ট্যাম্প নিয়ে কথা বলি। স্ট্যাম্পে দেখেন, মনে করেন আপনার চিঠিটা এইখানে এইখানে শেষ হলো, খাতার মাঝামাঝি বা শেষে দিই, এখানে ইতি লিখলেন, ইতি লিখে নাম লিখলেন, নাম লেখার পরে এখান থেকে 1 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা, এবং চিঠি থেকে 1 আঙ্গুল পরিমাণ জায়গা অথবা 2 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা, মিনিমাম 2 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন আপনার পেজে মার্জিন থেকে। স্ট্যাম্পের ক্ষেত্রে এখানে মিনিমাম 1 আঙ্গুল, মানে আপনি এইটার বরাবর এঁকে দেবেন না,
নামের বরাবর স্ট্যাম্প আঁকবেন না প্লিজ। তাহলে এভাবে করে দেবেন 5.5 সেন্টিমিটার না ইঞ্চি, ইঞ্চি দিবেন 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এখন স্যার এইটা আঁকতে গেলে তো খাতা অনেক সময় কম বেশি ছোট বড় হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি 5/3ও করতে পারবেন। আর এইটা হচ্ছে 3 অফিসিয়াল নিয়ম হচ্ছে 3.5, বাট যদি না হয় তাহলে 3 দিয়েও করতে পারবেন। এইটা আঁকবেন এবং আঁকার ক্ষেত্রে ডাক টিকিট লিখতে হবে, ইংলিশ হলে স্ট্যাম্প, বাংলা ডাক টিকিট। ডাক টিকিট লেখার পরে যেটুকু জায়গায় গ্যাপ যাচ্ছে চোখের আন্দাজে দাগ দিবেন না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিলাম। চোখের আন্দাজে যতটুকু জায়গায় দাগ যাচ্ছে বাদ ভরে গেছে ওইটুকু বাদ দিয়ে আপনি পাঠাচ্ছেন প্রেরক, পাবে সে হচ্ছে প্রাপক। এরপরে প্রথমে নাম, তারপর আপনার ঠিকানা। এখানেও এক অবস্থা, নাম ঠিকানা। ঠিকানার ক্ষেত্রে যদি এখানে তো শুধু আপনি তারিখ দিয়েছেন, থানা দিয়েছেন, জেলা দিয়েছেন। যখন এখানে ঠিকানা লিখবেন তখন আপনি নামের পরে আপনার গ্রামের পর্যায়ে হলে আপনার গ্রামের নাম, তারপর আপনার থানার নাম, তারপরে জেলার নাম। আর শহর কেন্দ্রিক হলে আপনার বাসার ঠিকানা, তারপর আপনার থানা, তারপরে জেলা। এখানেও সেম। এই হচ্ছে চিঠির স্ট্যাম্প টাকা নিয়ম। স্ট্যাম্পটা দয়া করে এই নামের বরাবর এখানে একটু জোড়াতালি দিয়ে এরকমভাবে করবেন না, এতে মানে চিঠির সৌন্দর্য নষ্ট হয়। এবার আসি স্যার কয় পৃষ্ঠা লিখব? 2 পৃষ্ঠা লেখা হচ্ছে স্ট্যান্ডার্ড। চিঠি 2 পৃষ্ঠা লেখা স্ট্যান্ডার্ড নিয়ম। স্যার কোন পৃষ্ঠা থেকে লিখবো? চিঠি শুরু হয় বাম পৃষ্ঠা থেকে। চিঠি শুরু হয় বাম পৃষ্ঠা থেকে। 2টা তথ্য মনে রাখবেন, একটা হচ্ছে 2 পৃষ্ঠা লিখতে হবে, দ্বিতীয় হচ্ছে বাম পৃষ্ঠা লিখতে হবে। এবার আসি, অনেকে যে ভুলটা করেন, ইতি লেখার পরে শুধু স্ট্যাম্পটা অন্য একটা পৃষ্ঠা নিয়ে যান যে স্যার স্ট্যাম্পটা নিলে হবে না। না স্যার, যদি এমন হয় যে স্যার 2 পৃষ্ঠা ধরছে না, 2 পৃষ্ঠা ধরছে না, আমাকে 3য় পৃষ্ঠায় যেতে হচ্ছে। 3য় পৃষ্ঠায় গেলে শুধু স্ট্যাম্প বা শুধু ইতি, নাম আর স্ট্যাম্প দিয়ে যাবেন না। যদি এমন হয়ে যায়, তারপরে যে মূল অংশ ছিল না, আপনি তো আগে পেজটা বুঝবেন, ওই মূল অংশটাকে 2 থেকে 2-4 লাইন বাড়ায় দিয়ে এই বাম পেজটা বা সেকেন্ড পেজটা এই পর্যন্ত বা 2/3 পর্যন্ত এনে দেন আপনি ইতি সহ, যদি সম্ভব হয় তাহলে বিদায় গ্রহণ সহ পরে পিছিয়ে যাবে। এটা চিঠির ব্যাপার আছে, অনেক চিঠি বড় হয়ে যায়। আপনি ঐতিহাসিক স্থান ভ্রমণে গেছেন, আপনি তারিখ এবং ঠিকানা, প্রিয়, সম্ভাষণের পরে এখানে লেখা শুরু করেছেন, এই পৃষ্ঠা বাম পৃষ্ঠা লেখা শুরু করেছেন, বাম পৃষ্ঠা লেখা শুরু করেছেন, ডান পৃষ্ঠায় শেষ হয় নাই, ডান পৃষ্ঠায় শেষ হয় নাই, এই পৃষ্ঠার প্রায় সেই ওই পৃষ্ঠায় যাওয়া লাগবে। আবার আপনাকে বাম পৃষ্ঠা আসতে হবে। যদি আসতে হয় সেক্ষেত্রে শুধু মানে ইতি আর স্ট্যাম্প নিয়ে আসবেন না। তাহলে ওই যে বিদায় গ্রহণ দেখলে মূল পত্র অংশটা 2য় পৃষ্ঠা লেখা একটু বাড়ান, বিষয়টা বাড়াইয়ে তারপর আপনি বিদায় গ্রহণ সহ পরে পৃষ্ঠায় আসেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে, মানে বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এমন না যে পরের পৃষ্ঠায় গেলেন, পরবর্তী বাম পৃষ্ঠায় আসলেন, শুধু উপরে একটা স্ট্যাম্প আঁকিয়ে দিলেন, এটা দৃষ্টিকটু হয়ে যায়। এটা বিবেচনা রাখবেন, আপনি উপযুক্তভাবে লিখবেন। আর ওই যে মানে পেজের নিচে কোনো রকম জোড়াতালে যে স্ট্যাম্প আঁকিয়ে দেওয়া, এটা করবেন না। আপনি যখন চিঠিটা লিখবেন তখন এই পেজটা আগে আপনি একটু ডিসাইড, মানে মনে মনে একটু ডিসাইড করে নেবেন যে আমি এইটুকুতে বিদায়, এইটুকুতে আমি ঠিকানা লিখবো, এইটুকুতে সম্বোধন করব, এইটুকুতে হচ্ছে আমি মূল গল্প লিখবো, মূল পত্র লিখবো, এইটুকুতে বিদায় গ্রহণ, এইটুকু থেকে আমি স্ট্যাম্প আঁকবো। এইভাবে করে গুছায় নেবে। এই হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্রের আলোচনা। এরপরে যদি কোনো আলোচনা বা কোনো কিছু অস্পষ্টতা থাকে আসবে, এরপরে ধারাবাহিকভাবে আবেদনপত্রের অন্যান্য সবগুলো আসবে, একান্ত ব্যক্তিগত আবেদনপত্র, সাধারণ আবেদনপত্র, এগুলো সব কিছু। এরপরে সঙ্গত প্রকাশের জন্য আবেদনপত্র, ব্যবসায়িক চিঠি, মানপত্র,
নিমন্ত্রণপত্র, এগুলো সবগুলো একে একে আলোচনায় আসবে আমাদের চ্যানেলে। আজকের যে আলোচনা আমাদের মূল চিঠি বা পত্র, সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, এটা অধিকাংশের সিলেবাসে আছে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি, তাহলে উপকৃত হবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।